পলি জমে মাতারবাড়ি বন্দর চ্যানেলের গভীরতা কমায় জাহাজ ফিরতে সমস্যা, 4 বছরেও নির্মিত হয়নি টার্মিনাল। রাজধানীতে প্রতিনিয়তই বাড়ছে ইমারত, খোলা জায়গার অভাবে বিষণ্ণতায় ভুগছে নগরবাসী, শিশুরা হারাচ্ছে নির্মল শৈশব। যারা যত বদ্ধ স্পেসে থাকবে তাদের কিন্তু মনোবিকাশের জায়গাটা কম হবে। জালিয়াতি করে 3 প্রতিষ্ঠানে ম্যাটসের 193 শিক্ষার্থীর ভর্তি, জড়িত খোদ সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক ইমরুল দম্পতি। এবং টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু আজ, প্রথম ম্যাচে প্রতিপক্ষ ভারত, ভালো করার প্রত্যাশা শান্তদের। প্র্যাকটিস ম্যাচ, ওইখানে আমরা অনেক কিছু দেখেছি, সবাইকে বোলিং বা ব্যাটিং করার সুযোগটা দেওয়া হয়েছে। সো ইন জেনারেল প্র্যাকটিসের জন্যই করা, সো আমার মনে হয় না খুব বেশি একটা ইফেক্ট পড়বে। স্বাগত এখন বাজারে, পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি, আমি মশিউর অনিক। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের চ্যানেল প্রস্তুত থাকলেও এখনো টার্মিনালের কাজ শুরুই হয়নি, অথচ পলি জমে চ্যানেলের গভীরতা 10 মিটারে নেমে আসায় কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জাহাজ ফিরতেও সমস্যা হচ্ছে। তেমন আয় না থাকলেও 14 কিলোমিটার চ্যানেলের রক্ষণাবেক্ষণে বছরে চট্টগ্রাম বন্দরের ব্যয় হবে 550 কোটি টাকা। তাই কোল পাওয়ার জেনারেশন কোম্পানিকেও ড্রেজিং এর ব্যয় বহনে অংশীদার হতে নৌ পরিবহন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সেই সাথে কম খরচে চ্যানেল সচল রাখতে প্রথমবার খনন শুরু হয়েছে নিজস্ব ড্রেজার দিয়ে। হাজিরা শৈলী জানাবে বাকিটা। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের চ্যানেল নির্মাণ ঘিরে 5 বছর আগে মাতারবাড়িতে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। গেল 4 বছরে 1200 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রের জন্য 14 কিলোমিটার দৈর্ঘ্যের চ্যানেল নির্মিত হলেও মূল টার্মিনালের কাজ এখনো শুরু হয়নি। তবে প্রতি মাসে গড়ে 63,000 টন ধারণ ক্ষমতার 4 থেকে 5টি কয়লাবাহী জাহাজ ভিড়ে এখানে। এ অবস্থায় অনেক জায়গায় চ্যানেলের গভীরতা 16 থেকে 10 মিটারে নেমে আসায় ব্যাহত হচ্ছে কয়লাবাহী বড় জাহাজ চলাচল। 2023 সালের সেপ্টেম্বরে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের 14 কিলোমিটার দৈর্ঘ্যের এই চ্যানেলটি আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি। এরপর গত 1 বছরে এই চ্যানেল আর খনন হয়নি, অথচ এরই মধ্যে এই চ্যানেলে পলি জমেছে প্রায় 8 মিলিয়ন ঘনফুট। এ অবস্থায় চ্যানেল সচল রেখে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে প্রথমবারের মতো ড্রেজার জাহাজে খনক দিয়ে খনন শুরু করেছে চট্টগ্রাম বন্দর। নিজে দুবাহু প্রসারিত করে সমুদ্র থেকে প্রতি ঘন্টায় প্রায় 2,500 ঘনমিটার বালি ও পলি টেনে তুলছে এই খনক জাহাজ। যদিও 34 বছরের পুরনো এই ড্রেজার দিয়ে খনন কাজ কতটুকু সফল হবে সেটি সময়ই বলে দেবে। এর আগে শুধু কর্ণফুলী নদীতে ড্রেজিং করত খনক। 6 বছর বিকল থাকার পরে 20 কোটি টাকায় মেরামত শেষে 2024-এ কর্ণফুলী নদী খননে পুনরায় যুক্ত হয় খনক। কয়েকবার ট্রায়ালের পর রোববার থেকে মাতারবাড়িতে গভীর সমুদ্রে ড্রেজিংয়ে খনক কাজ শুরু করেছে। এই জাহাজ দিয়ে বর্ষা মৌসুমের আগেই মাতারবাড়ি চ্যানেলের নাব্যতা 13 মিটারে বাড়াতে চায় চট্টগ্রাম বন্দর। যদি গভীরতা কমে যায় আমাদের বড় জাহাজ আসতে অবশ্যই একটা এক ধরনের সমস্যা সৃষ্টি হবে। তো আমরা চেষ্টা করছি যে যেন আমাদের সেই যে টার্গেট যেটা সেই 16 মিটার গভীরতা যেন আমরা ধরে রাখতে পারি, সেজন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। গভীর সমুদ্র বন্দরের বাণিজ্যিক যাত্রার আগ পর্যন্ত চ্যানেলটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব চট্টগ্রাম বন্দরের। সমীক্ষা অনুযায়ী চ্যানেল খননে 4 বছরে ব্যয় হবে 2,500 কোটি টাকা। চ্যানেল নির্মাণের 9,000 কোটি টাকার দেনার সাথে এই হাতির খোরাক যোগানো এখন বন্দরের জন্য বড় বোঝা। তাই ব্যয় শেয়ারের ভাগ কোল পাওয়ার জেনারেশন কোম্পানিকে দিতে নৌ পরিবহন মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠিয়েছে বন্দর। সেই সঙ্গে নিজস্ব ড্রেজার ব্যবহার করে খনন ব্যয় 35 কোটি টাকা করার টার্গেট তাদের। এখনো পর্যন্ত বন্দরে ফুল অপারেশন শুরু হয়নি, তো সীমিত যেহেতু আয়, তো আমরা আমাদের মিনিমাম খরচের মাধ্যমে ম্যাক্সিমাম আউটপুটের চেষ্টা করছি। তো তারপরেও এটার যদি আমরা ফুল ক্যাপাসিটিতে যদি এটাকে ডিজাইন অনুযায়ী মেনটেন করতে চাই, তাহলে যে খরচের ব্যাপারটা আছে সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
সংশ্লিষ্টরা বলছেন গভীর সমুদ্র ড্রেজিংয়ে প্রথম পর্যায়ে খননে বেগ পেতে হচ্ছে। প্রতিটি ট্রিপে 9 দিনে খনন করা হবে 1 লাখ ঘনমিটার পলি। প্রয়োজনীয় মেইনটেনেন্স করে এটি নিয়মিত খনন চালিয়ে যাবে। তবে চ্যানেল খননের জন্য একটি ড্রেজারই যথেষ্ট নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা। তাই আরেকটি নতুন ড্রেজার কিনতে প্রকল্প নিচ্ছে বন্দর। এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে মেইনটেনেন্স করা। কোনো ধরনের মেশিনারিজ ব্রেকডাউন হলে আমরা বন্দর থেকে অনেক দূরে থাকার কারণে এখানে মেইনটেনেন্সগুলোতে করতে আমাদের একটু বেগ পেতে হয়। একটা ড্রেজার দিয়ে যে পরিমাণ আমরা বালি তুলি সেটা তুলে নেভিগেবল ওয়াটার করতে গেলে অনেক সময় লাগবে। এই জন্য এখানকার আমার মতে এখানে আরও একটি ড্রেজার হলে ভালো হতো। 2020 সাল থেকে এই চ্যানেল ব্যবহার করে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়েছে 157টি জাহাজ। এর বিপরীতে ট্রাকবোট সার্ভিস সহ নানা খাতে চট্টগ্রাম বন্দর 4 বছরে আয় করেছে মাত্র 20 কোটি টাকা। আর বন্দর নির্মাণের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 24,000 কোটি টাকা। ব্যবসায়ীদের মতে ট্রান্সশিপমেন্ট বন্দরের উপর নির্ভরতা ঘুচাবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। রপ্তানি পণ্য সরাসরি পৌঁছে যাবে ইউরোপ আমেরিকার বন্দরে। তবে ভারতের পূর্বাঞ্চলের 7টি রাজ্য, চীন, মিয়ানমার সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে আঞ্চলিক সংযোগ স্থাপিত না হলে তা কতটুকু কার্যকর হবে সেটি নিয়ে সংশয় রয়েছে। হাজার শিউলি, এখন, মাতারবাড়ি, কক্সবাজার। রাজধানী ঢাকায় দিনকে দিন উচ্চতা বাড়ছে ইমারতের। পাল্লা দিয়ে কমছে খোলা জায়গার পরিমাণ, যার সরাসরি প্রভাব পড়ছে নগরবাসীর মানসিক ও শারীরিক স্বাস্থ্যে। খোলা মাঠের অভাবে শিশুরা হারাচ্ছে নির্মল শৈশব, আর তরুণরা হারাচ্ছে তাদের সৃজনশীলতা। বিস্তারিত জানাচ্ছেন তাজফিহা উখরোজ। শুক্তোর মতো কোমলমতি এই শিশুরা জন্মের পরই খেলার মাঠ হিসেবে পেয়েছে এই খানিকটা সরু গলি, যেখানে তাদের অজান্তেই বন্দী হয়ে যাচ্ছে শৈশবের আনন্দ। শুধু শিশুরাই নয়, অপরিকল্পিত নগরায়নে সবচেয়ে বেশি বিপাকে তরুণরাও। এই যেমন ফাইয়াজ সামিনের জন্ম ও বেড়ে ওঠা সবুজ বেষ্টিত কুমিল্লার একটি গ্রামে। বছর 4 ধরে পড়াশোনার জন্য থাকছেন কংক্রিটের এই নগরীতে। নগরীর এমন ঘিঞ্জি পরিবেশের কারণে তার মানসিক বিষণ্ণতা যেমন আছে, তেমনি দিন দিন কমছে কাজের প্রতি মনোযোগ। খোলামেলা পরিবেশ নাই, মেসে থাকি, মেসে আলো বাতাস পাই না, মাঠেও আসলে তেমন একটা যাওয়া হয় না, অ্যাটেনশন স্প্যানও কমে যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় বেশি টাইম যায়, মোবাইলে বেশি সময় যায়, গেম খেলি, পড়ালেখায় মন দিতে পারি না। বসবাসের অযোগ্য এই মেগা সিটিতে দিন দিন বেড়ে চলেছে বসতবাড়ির সংখ্যা, তবে তার ঠিক সাথেই কমে আসছে বাড়িগুলোর আয়তন। ফলে এর প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যের উপর। তাই প্রশ্ন থেকেই যায়, ঠিক কী ধরনের নগর পরিকল্পনার পরিবর্তন এই মানসিক স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে আনতে পারবে। এমন অবস্থা থেকে উত্তরণে মনোরোগ বিশেষজ্ঞদের পরামর্শ, মানসিক অবসন্নতা রোধে পুরোপুরি ভেন্টিলেশন যুক্ত বাসাবাড়ি নির্মাণ এবং শিশুদের জন্য খোলা মাঠ নিশ্চিত করার। যেখানে স্পেস কম, আলো বাতাস কম, দম নেওয়ার জায়গা কম, সেখানে কিন্তু ফোবিয়া মানে ভয় ভীতিরগুলি কিন্তু জায়গাটা বেশি। যারা যত বদ্ধ স্পেসে থাকবে তাদের কিন্তু মনোবিকাশের জায়গাটা কম হবে। অন্যদিকে এই নগর পরিকল্পনাবিদের পরামর্শ, পরিকল্পিত নগর গড়ার জন্য সবুজকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি ভূমি দখলের রাজনীতি থেকে বেরিয়ে আসার। যখন আপনার মানুষের জন্য সহানুভূতি থাকবে না, যখন মানুষের জন্য আপনার বিবেচনাবোধ থাকবে না, মানে তখন তো আপনার সহানুভূতি কেন, অনেক কিছু আপনার ইচ্ছা করবে না তখন দিতে। সংকটটা সমাধানে সবার চিন্তার ঐক্যটা দরকার সবার আগে। চিন্তার ঐক্য যদি থাকে, ঐক্য থাকলে ডেফিনেটলি তারা একসাথে তারা একটা ঐক্যবদ্ধ কোনো একটা উপায় খুঁজে বের করবে। এদিকে ঢাকা সিটি কর্পোরেশনে মোট 235টি মাঠের মধ্যে জনসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে 42টি মাঠ। অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ উপদেষ্টা বলছেন, সুদূরপ্রসারী পরিকল্পনার মাধ্যমেই ঢাকাকে বাসযোগ্য করে তোলা হবে, যাতে পরবর্তী সরকার সঠিকভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে। রাজুকের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে লিভেবল ঢাকা বলে। সেখানে বিভিন্ন পেশাজীবী কে দায়িত্ব দেওয়া হয়েছে নগরের এক একটা সমস্যা সম্পর্কে তাদের রিপোর্ট দেওয়ার জন্য। আমরা পরিকল্পনাটা এমনভাবে করব আর কাজটা এমনভাবে শুরু করে দেব যাতে পরবর্তী যে সরকার আসে সে সরকার এই কাজটা নিয়ে এগিয়ে যেতে পারে। নগরায়নের প্রগতি যেন মানবতার শিকড় থেকে মানুষকে বিচ্ছিন্ন না করে, সেই প্রত্যাশা নগরবাসী। তাজফিহা উখরোজ, এখন, ঢাকা। জালিয়াতি করে রাজধানীর 3 প্রতিষ্ঠানে ম্যাথসের 193 শিক্ষার্থী ভর্তির অভিযোগ উঠেছে, আর যার সঙ্গে জড়িত খোদ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক ইমরুল কায়েস ও তার স্ত্রী তানজিলা খান।
নিয়মের তোয়াক্কা না করেই অন্তত 8টি নার্সিং কলেজের মালিক তার স্ত্রী। দেলোয়ার দোলন জানাবেন বাকিটা। ইমরুল কায়েস ছিলেন রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের কোষাধ্যক্ষ। যোগ্যদের পাশ কাটিয়ে মাত্র 3 বছরের অভিজ্ঞতায় বনে যান হিসাবরক্ষক। সবশেষ দায়িত্বে ছিলেন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে। এই পদ কাজে লাগিয়ে ঘুষ দুর্নীতিতে গড়েছেন রেকর্ড। ইমরুল কায়েস অবৈধ টাকা বৈধ করতে গড়ে তোলেন সামাজিক সংগঠন উৎসর্গ ফাউন্ডেশন। এ কাজে তার সহযোগী ছিলেন স্ত্রী তানজিলা খান। তার নামে রয়েছে কয়েকটি নার্সিং কলেজ ও ম্যাটস, গঠনতন্ত্র ও প্রবিধানমালা অনুযায়ী, যা সম্পূর্ণ অবৈধ। এ দম্পতির বিরুদ্ধে নিজ প্রতিষ্ঠানে জালিয়াতির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির প্রমাণ পেয়েছে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের তদন্ত দল, যেখানে দেখা যায় মন্ত্রণালয়ের নিয়ম না মেনে নিজেদের 3 প্রতিষ্ঠানে 193 শিক্ষার্থী ভর্তি করিয়েছেন ইমরুল কায়েস ও তানজিলা খান। এ নিয়ে জানতে এখন টেলিভিশনের গন্তব্য শ্যামলী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানালেন, এ ঘটনায় তিনি বিব্রত। আমি অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছি এই যে জানুয়ারি থেকে। তো এই বিষয়টা আসলে আমিও শুনছি, দেখছি। ভর্তির বিষয়টা পুরোপুরি হচ্ছে গিয়ে যে ওরা যারা আছে অ্যাডমিনিস্ট্রেশনে ওরা দেখে, তো এই বিষয়ে আমার মনে হয় ওরা ভালো বলতে পারবে আর কি। এবার গন্তব্য বাকি 2 প্রতিষ্ঠানে। অধ্যক্ষ জানালেন, করোনা পরিস্থিতিতে ভর্তি পরীক্ষা হয়নি, তবে অবৈধ উপায়ে কেউ ভর্তি হলে নিজে দায় নিতে নারাজ তিনি। রেজাল্ট সেটা গেতে দিতে হয় রেজিস্ট্রেশন করার জন্য। আমার কাছে তো সেই রেজিস্ট্রেশন ওই কার্ড সহই গেছে বলেই আমি তাকে পাঠাইছি। মন্ত্রণালয়ে আমাকে বোধহয় একটা চিঠি দিয়েছে 23 তারিখে, ওনাদের ওখানে একটা এইটা বোধহয় তদন্তাধীন আছে, এখানে হবে, এখানে সেখানে কেউ ডাকছে। অভিযোগের তীর যখন প্রতিষ্ঠানের এমডি তানজিলা খানের দিকে, কথা বলতে চাই তার সাথে। প্রবেশ করতেই কর্মকর্তা জানালেন অফিসে নেই তিনি। ম্যাডাম কোথায় আছেন? পারিবারিক কাজে ছুটিতে আছেন। মুঠোফোনে কথা হয় ইমরুল কায়েসের সাথে। আমি জানাচ্ছি আমি বাসায় তো বের হয়ে আমি কোথায় কথা বলতে পারি, আমি জানাচ্ছি 5-10 মিনিটের মধ্যে। ফিরতি কলে জানালেন, আজ দেখা করা সম্ভব নয়। আজকে একটু আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছে, কারণ আমি একটু বাসায় অলরেডি চলে আসছি, নাম্বার 1, আর নাম্বার 2 হচ্ছে আমি একটু অপ্রস্তুতি আছি বলতে। ইমরুল তানজিলা দম্পতির নানা অপকর্ম নিয়ে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, প্রভাব খাটিয়ে তার স্ত্রী এইসব শিক্ষার্থীকে ভর্তির সুযোগ করে দেন। এ কাজে সহযোগিতা করেন অনুষদের সাবেক সচিব ডাক্তার জাহিদুর রহমান ও প্রশাসনিক কর্মকর্তা রেহানা পারভিন। এতে বাতিল হতে পারে 193 শিক্ষার্থীর ভর্তি। 2020, 21 এবং 22-22 অনেকগুলো ছাত্রছাত্রী ভর্তি করানো হয়েছে। আসল স্টুডেন্ট ভর্তি না হয় অনেক ফেক স্টুডেন্ট ওখানে ভর্তি করানো হয়েছে। এভাবে আমরা দেখলাম প্রায় নিয়ার অ্যাবাউট 200-র কাছাকাছি। সরকারি এবং বেসরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের কেন্দ্রীয়ভাবে 100 নম্বরের পরীক্ষায় বসতে হয়। অভিযোগ আছে, গেল 10 বছরে বহু শিক্ষার্থী পরীক্ষায় অংশ না নিয়ে ভর্তি হয়েছেন। অন্যদিকে এ সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে তদন্তে ধীরগতি স্পষ্ট। এখন প্রশ্ন তৈরি হয়েছে, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কাদের বাঁচাতে এমন হেয়ালিপনা? দেলোয়ার দোলন, এখন, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের বিদায় হলেও এখনও রয়ে গেছে তাদের চিহ্ন। নেত্রকোনা জেলা থেকে উপজেলার প্রায় বেশিরভাগ সরকারি ওয়েবসাইটে এখনও রয়েছে শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের ছবি। আবার কিছু কিছু ওয়েবসাইটে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা বদলি হলেও 2-3 বছরেও তা পরিবর্তন হয়নি। ছাত্র প্রতিনিধি আর রাজনৈতিক ব্যক্তিত্বরা বলছেন, এই ধরনের অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রিফাত আহমেদ রাসেলের তথ্য ছবিতে বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 7 মাস পার হলেও নেত্রকোনার সরকারি দপ্তরের ওয়েবসাইটগুলোতে এখনও রয়েছে ফেসিবাদ চিত্র। এতদিনেও কেন ওয়েবসাইটগুলো সংস্কার হয়নি, তাই এখন প্রশ্ন জনমনে। এই যেমন জেলা পরিবার পরিকল্পনা, জেলা বীজ বিপণন অফিস, উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস, উপকর কমিশনের কার্যালয়, জেলা রেজিস্ট্রারের কার্যালয়, বন বিভাগ সহ একাধিক সরকারি ওয়েবসাইটে রয়েছে শেখ হাসিনার ছবি। একই অবস্থা উপজেলা ভিত্তিক সরকারি অফিসগুলোর মধ্যে দুর্গাপুর, মোহনগঞ্জ, কেন্দুয়া, মদন সহ প্রায় সবকয়টি উপজেলার বেশিরভাগ ওয়েবসাইটের।
এই তো গেল ছবির কথা। দীর্ঘ 16 বছর আওয়ামী লীগ সরকার ডিজিটালের নামে জেলা থেকে উপজেলা প্রায় সবগুলো সরকারি দপ্তরকে ওয়েবসাইটের আওতায় আনে। তবে এসব ওয়েবসাইটে তথ্য কবে, কখন বা কারা আপডেট করেছে তার কোনো কিছুই জানেন না সরকারি অফিসের লোকজন, যার ফলে 4-5 বছর আগে সরকারি কর্মকর্তা বদলি হলেও তার নাম, ফোন নাম্বার এখনও রয়ে গেছে। তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি নেত্রকোনা রেলওয়ে স্টেশন। স্টেশন মাস্টার 2 বছর আগে পরিবর্তন হলেও এখনও তার নাম ও ফোন নাম্বার রয়ে গেছে। ফলে এই নাম্বারে ফোন দিয়ে যেমন গ্রাহক বিভ্রান্ত হচ্ছেন, তেমনি বিব্রত হচ্ছেন কর্মকর্তা নিজেও। ভাই বললাম তো আমার নাম্বারটা নেত্রকোনা স্টেশন মাস্টার না। আমাকে প্রায় সময় এরকম রাত বিরাত অনেকে আমাকে কষ্ট দেয়। আপনাকে নেত্রকোনা স্টেশন মাস্টারকে বলেন না তার নাম্বারটা কেন সে দিচ্ছে না। চলে আসছি 2 বছরের উপরে, এনাফ টাইম। এই 2 বছর তো এনাফ টাইম তার সংশোধন করে নেওয়ার। তো আসলে ডিসি অফিসের এটা ব্যাপার, এটা তো আর আমাদের রেলের কোনো ইয়ে না। আসলে সরকারি ওয়েবসাইটে এটা একটা আমরা পাইছি, ডকুমেন্টারি পাইছি, আমরা যাই ওখানে আমাদের আপডেট করবো আর কি। এখনো হয়নি, তবে আমরা অচিরেই আমরা এটা করবো আর কি। এদিকে সরকার কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন জেলা ডাকঘর নির্মাণ করলেও সরকারি ওয়েবসাইটে নেই কোনো কর্মকর্তার নাম, ফোন নাম্বার। ফলে নামমাত্র ওয়েবসাইট থাকলেও অনলাইন থেকে গ্রাহকরা কোনো তথ্যই পাচ্ছেন না। সকল কর্মচারীর তথ্য, মোবাইল নাম্বার সহ আমরা যাতে দ্রুত আপলোড হয় সেজন্য আমরা আমাদের ডিভিশন ময়মনসিংহ পাঠিয়েছি এবং ওনারা এটা আপলোড দিয়েছিল, কিন্তু কোনো কারণে হয়তো হয় নাই। তথ্য চলমান, যে কোনো সময় এটা আপলোড হয়ে যাবে। এদিকে বেশিরভাগ সরকারি অফিসেই অফিস চলাকালীন সময় কর্মকর্তাদের পাওয়া যায়নি। কী কারণে ওয়েবসাইটগুলোর তথ্য পরিবর্তন হয়নি তাও জানা যায়নি। যেমন জেলা সদরের বন বিভাগ, 3 জন কর্মকর্তার মধ্যে অফিসে কাউকেই পাওয়া যায়নি। অনলাইনে থাকা নাম্বারে ফোন করলে জানা যায় 1 বছর আগে তার বদলি হয়েছে টাঙ্গাইলে। পরিবর্তন করতে লাগে আর কি। 1 বছর না, গত নভেম্বরের আগের নভেম্বর টাঙ্গাইলে আসতেন। এছাড়াও হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা 4 বছরে 3 জন পরিবর্তন হলেও এখনও তারা আটকে রয়েছে 2021 সালে। সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে শেখ পরিবারের ছবি, আর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কোনো তথ্যই নেই। ওগুলা ফলো আপ না করাতে বা ওইগুলা কেউ চেক আপ না করাতে এটা হয়ে গেছে। এটা প্রয়োজনীয় যথাযথ কথা বলে এটা আপডেট করার চেষ্টা করব। তথ্য দিয়েছি। প্রসঙ্গটা হলো সব অফিসে পর্যাপ্ত সংখ্যক দক্ষ কর্মচারী না থাকার জন্য কিছু কিছু ক্ষেত্রে আমাদের আপটুডেট করতে কিছুটা সমস্যা হয়েছে। কোনো বাধা নেই আসলে। বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতারা বলছেন, গণ অভ্যুত্থানের পর সরকারি দপ্তর পরিবর্তন আনা প্রয়োজন ছিল। তবে কী কারণে এখনও পরিবর্তন হয়নি তা খোঁজ নিয়ে দেখার কথা বলছেন তারা। তাদের বিভিন্ন ধরনের ওয়েবসাইটে এবং তাদের কার্যক্রমগুলোতে এখনো তাদের কার্যক্রমটা অব্যাহত করে রাখছে। আমরা আমাদের জায়গা থেকে দাবি জানাচ্ছি খুব দ্রুত যেন তাদেরকে অপসারণ করা হয় এই জায়গা থেকে। সবকিছুই ডিজিটালাইজেশন করা হলেও তা থেকে কতটুকু সুবিধা পাচ্ছে জনগণ, তাই নিয়ে প্রশ্ন সুশীল সমাজের। আমি নিজেও দেখেছি অনেকগুলো ওয়েবসাইট, এই ওয়েবসাইটগুলো কাজ করতে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিটের ব্যাপার এটা আপডেট করা। সবকিছুকেই ডিজিটাল রূপান্তর করব, এটা সময়ের দাবি। কিন্তু এই দাবিটি পূরণ করতে হলে এটা যে প্রকৃত প্রশিক্ষণ সেটার একটা প্রয়োজন আছে। জেলা প্রশাসক বলছেন, প্রতি মাসেই সরকারি ওয়েবসাইটগুলোর তথ্য আপডেট ও পরিবর্তনের জন্য সকল কর্মকর্তাকে বলা হলেও তা করা হয়নি। তবে দ্রুত এইসব ওয়েবসাইট আপডেট না করা হলে দায়িত্বরতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। একটি জেলায় তো ধরেন কয়েকশো ওয়েবসাইট রয়েছে, সবাইকেই আমরা মিটিংও করে দিচ্ছি যার যার ওয়েবসাইট হালনাগাদ করতে। এরপরেও যদি কেউ হালনাগাদ না করে, কেউ যদি আপনার করার সে যদি না চেক করে, আমি সরকারিভাবে দাপ্তরিকভাবে আমি তাদেরকে এখন পত্র জারি করে দেবো যাতে তারা খুব দ্রুততার সাথে তাদের ওয়েবসাইটগুলো হালনাগাদ করে। জেলা প্রশাসকের সরকারি ওয়েবসাইটের সাথে বিভিন্ন দপ্তরের ওয়েবসাইট রয়েছে 74টি। এছাড়াও 10টি উপজেলা, 5টি পৌরসভা সহ সব মিলিয়ে জেলায় সরকারি ওয়েবসাইটের সংখ্যা প্রায় 456টি। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। হারিয়ে যাচ্ছে শেরপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর 7টি সম্প্রদায়ের নিজস্ব মাতৃভাষা ও সংস্কৃতি। পারিবারিক চর্চা কমে যাওয়া ও নিজস্ব ভাষায় লেখাপড়ার সুযোগ না থাকায় কালের পরিক্রমায় বিলুপ্তির পথে তাদের এই ঐতিহ্য। এ ভাষা সংস্কৃতি রক্ষায় একটি কালচারাল একাডেমি
ও নিজস্ব ভাষার পাঠ্য বইয়ের প্রয়োজনীয়তা অনুভব করছেন আদিবাসীরা। শেরপুর থেকে বাকিরা জানাচ্ছেন সহকর্মী জাহেদুল খান সৌরভ। শেরপুর জেলার শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার বিশাল অংশ জুড়ে গারো পাহাড় অবস্থিত, যেখানে গারো, কোচ, হাজং, বানাই, ডালু সহ 7টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর 50,000-এরও বেশি মানুষের বসবাস। এই মানুষগুলো রয়েছে নিজস্ব ভাষা। তাদের পরিবারের সুখ দুঃখের গল্পটা চলে নিজ মাতৃভাষাতেই, কিন্তু ভবিষ্যতে স্বপ্ন বুনতে হাঁটতে হয় বাংলা ভাষার হাল ধরে। তাই দিন দিন নিজ মাতৃভাষা হারিয়ে যাওয়ায় আক্ষেপে তারা। গারো ও কোচ ভাষা কোনো মতে টিকে থাকলেও অন্য ভাষা হাঁটছে বিলুপ্তির পথে। প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় নিজস্ব বর্ণ পরিচয়, চর্চা ও লেখাপড়ার সুযোগ না থাকায় এমন অবস্থা বলে মনে করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীরা। কয়েকটি জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষার বই থাকলেও শিক্ষক না থাকায় প্রাথমিক বিদ্যালয়ে বইগুলো পড়ানো যাচ্ছে না। ফলে শেকড় থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে এসব জাতিগোষ্ঠীর ভবিষ্যৎ উত্তরসূরিরা। আমরা বর্তমানে বাংলা ভাষাতেই বেশি অভ্যস্ত। আমাদের যে নিজস্ব একটি মাতৃভাষা ছিল তা আমাদের এখন তা জানা নেই। আমাদের মাতৃভাষার জন্য একটা পাঠ্যপুস্তক বই দরকার, কারণ আমরা পাঠ্যপুস্তক বইটা হলে আমাদের জন্য সহজ হয়, আমাদের মাতৃভাষাটা আবার আমরা নতুন করে শিখতে পারি। জামা কাপড়ের আমরা হলো পেরন বলি, ডাবকা বলি, তারপরে তরকারি, ভাত খাওয়া তরকারি বেগুন বলি, ঠিক আছে। এগুলা ভাষা এখন আমগর বাচ্চা কাচ্চারা বলে না। আদিবাসী কোনো শিক্ষক নেই যে তারা আমাদের পাঠ্যপুস্তকগুলো আমাদের এই পাঠ্যদান দিবে। আমরা যদি আমাদের কালচার, সংস্কৃতি, ভাষা ঠিক না রাখতে পারি তাহলে আস্তে আস্তে আমাদের অস্তিত্বটাই বিলীন হয়ে যাবে। সমস্যার কথা স্বীকার করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভাষা থাকলেও তাদের কোনো পাঠ্যপুস্তক ও শিক্ষক নেই। তবে সরকারের পক্ষ থেকে উপজাতিদের ভাষাভিত্তিক শিক্ষক তৈরির প্রচেষ্টা চলমান আছে বলে জানান তিনি। শিশু জরিপটা আমাদের একটা আছে, তবে আরেকটু হালফিল জরিপ আমরা করে নিব, করে তারপরে মোট কত শিশু আছে আমাদের এই তাদের নিজস্ব ভাষায় পড়াশোনা করতে চায়, সেইভাবে আমরা যারা প্রশিক্ষণের বাকি আছে শিক্ষক, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করলেই তাদের এই ভাষা আমাদের টিকে থাকবে এবং এই নিজস্ব ভাষা তারা পড়তে পারবে। শেরপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিজস্ব ভাষা রক্ষা এবং সরকারিভাবে একটি কালচারাল একাডেমি স্থাপনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স একটি চিঠি পাঠানো হয়েছিল এথনিক সার্ভের জন্য। 2023 সালের এই শেরপুর এথনিক সার্ভেটি সম্প্রতি সম্পন্ন হয়েছে এবং এটি ফাইনাল রিপোর্ট প্রকাশিত হয়েছে। আমরা আশা রাখি যে এই ফাইনাল রিপোর্টটিও পরবর্তী কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রে খুব ভালো একটি ভূমিকা রাখবে। বেসরকারি উন্নয়ন সংস্থা আদিবাসী উন্নয়ন প্রকল্পের তথ্য মতে জেলায় গারো 16,500, হাজং 4,700, হদি 10,600, বর্মন 17,000, কোচ 3,500, ডালু 1,100, বানাই 110 জন রয়েছে। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। পঞ্চগড়ের সমতলের চা শিল্পে এবার উৎপাদন কমেছে অন্তত 34 লাখ কেজি চা পাতার। ক্রমাগত লোকসানে চা বাগান কেটে অন্য ফসল আবাদে ঝুঁকছেন ক্ষুদ্র চা চাষিরা। সমতলের চা শিল্পের সংকট যেন দিন দিন বাড়ছেই। লুৎফর রহমানের প্রতিবেদনে দেখুন বাকিটা। সমতলের চা বাগানে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 2 মাস চলে প্রুনিং সিজন। এ সময় বন্ধ থাকে চা প্রক্রিয়াজাতকরণের সব কারখানা। মার্চ থেকে ডিসেম্বর আবারও পুরোদমে চলে চায়ের মৌসুম। 2024 সালে চা বোর্ডের হিসেব মতে ভালো নেই সমতলের চা শিল্প। এই এক বছরে চা চাষের জমির পরিমাণ কমেছে অন্তত 1000 একর, আর উৎপাদন কমেছে অন্তত 34 লাখ কেজি। বাগান মালিকরা বলছেন, কারখানা মালিকদের সিন্ডিকেট আর চা পাতার ন্যায্য মূল্য না পেয়ে অনেকে চা গাছ কেটে ফেলে অন্য ফসল আবাদ শুরু করেছেন। কেউ কেউ বাগান ধরে রাখলেও ঠিকমতো পরিচর্যা করেননি। নতুন মৌসুমে চায়ের ন্যায্য মূল্য না পেলে হুমকিতে পড়বে সমতলের চা শিল্প। চা যখন উৎপন্ন ভালো হওয়া শুরু হলো তখন তারা 60% মানে 60% নেওয়া শুরু করলো। এই চা বাগান মানুষ আঁকতে চায় না এবং মানুষ মারে ফেলে। আমি নিজেও 1 বিঘা মারে দিছি, চা বাগান করে দাম পায় না। 12 বিঘা জমি আমরা লিজে ওটা সারে দিছি, আর বাকি যে জমিটা আছে প্রায় 16 বিঘার মতো, এটা আমাদের এখনো আছে। এটা আমরা তুলে এখন আমরা আর কি সবজি চাষ করতেছি আর কি। 2023 সালে সমতলে 1,79 লাখ কেজি চা উৎপাদন হয়, তবে গেল মৌসুমে তা কমে দাঁড়িয়েছে 1,45 লাখ কেজিতে। চায়ের ন্যায্য মূল্য না পাওয়া, ওজন থেকে 50% পর্যন্ত বাদ দিয়ে দাম পরিশোধ করায় ক্ষুদ্র চা চাষিদের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলে জানান চা বোর্ডের কর্মকর্তা। সেটা একটা সোর্স হলো যে কৃষকদের কাছে পাতা যখন সংগ্রহ করেছে
তখন কখনো কখনো শুনেছি যে 50% পর্যন্ত ডিডাকশন দেওয়া হচ্ছে। এই যে ডিডাক্টেড জিএলটা এটা রেকর্ডে আসে নাই, না আসাতে এটা থেকে যে ফিনিশ প্রোডাক্ট হয়েছে সেটা আমাদের রেকর্ডে আসে নাই। এদিকে সমতলে উৎপাদিত চায়ের অর্ধেকও নিলামে যাচ্ছে না বলে জানিয়েছেন খোদ চা বোর্ডের চেয়ারম্যান। আগামীতে চাষিদের থেকে সরাসরি চা পাতা কিনতে ক্রয় সেন্টার চালুর কথাও জানান তিনি। চায়ের সাথে যারা ইনভলভ, বিভিন্ন স্টেক হোল্ডার, তারা সাময়িক বেনিফিটের জন্য পুরো সেক্টরটাকে ক্ষতিগ্রস্ত করছে, সেই চা দরকার নেই। ইললিগাল কোনো পরিবহন হলে সেখানে আমরা হার্ড লাইনে যাব। এতদিন আমরা ছিলাম হচ্ছে ফাইন করা, আমি বলে যাচ্ছি নেক্সট থেকে আমি ফ্যাক্টরি বন্ধ করে দিব। সম্ভাবনাময় সমতলে চা শিল্প রক্ষায় চাষিদের লোকসান কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন চা শিল্পের সাথে সংশ্লিষ্টরা। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে ফসল উৎপাদনে খরচ কমানোর লক্ষ্যে জৈব সারের ব্যবহার বাড়াচ্ছেন সাতক্ষীরার কৃষকরা। বাণিজ্যিকভাবে উৎপাদন বাড়ছে এই সারের, আর এতে করে কৃষি উদ্যোক্তার পাশাপাশি বাড়ছে কর্মসংস্থানও। যেখানে বর্তমানে জেলায় প্রতি মাসে 3 থেকে 400 টন জৈব সার উৎপাদন হচ্ছে, যার বাজার মূল্য দাঁড়াচ্ছে প্রায় 50 লাখ টাকা। সাতক্ষীরা থেকে আহসান রাজীবের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। খাদ্য উৎপাদন বাড়াতে কৃষি জমিতে অতিমাত্রায় ব্যবহার হচ্ছে রাসায়নিক সার। ফলন বাড়াতে উপকূলীয় এলাকায় ব্যাপক বেড়েছে এর ব্যবহার। এতে তাৎক্ষণিক ভালো ফলন হলেও ক্ষতি হচ্ছে জমির। কৃষকের আর্থিক ক্ষতির পাশাপাশি মারাত্মক হুমকিতে পড়েছে স্বাস্থ্য, পরিবেশ ও জীববৈচিত্র্য। তবে জমিতে জৈব সার ব্যবহার করলে ফলন ভালো হওয়ার পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে জমির উর্বরতা। দিন দিন জৈব সারের ব্যবহার বাড়াচ্ছে সাতক্ষীরার কৃষকরা। বাড়তি চাহিদা তৈরি হওয়ায় বাণিজ্যিকভাবে জৈব সার উৎপাদন করছেন অনেক কৃষক ও উদ্যোক্তারা। গ্রাম এলাকায় গড়ে ওঠা জৈব সারের প্লান্টে গৃহস্থলীর আবর্জনা, কচুরিপনা, গোবর ও হাঁস মুরগির বিষ্ঠার সঙ্গে আরও কয়েকটি উপকরণের মিশ্রণে তৈরি হচ্ছে ভার্মি কম্পোস্ট, টাইকো কম্পোস্ট সহ বিভিন্ন জৈব সার। গ্রাম থেকেই জৈব সার তৈরির উপকরণ সংগ্রহ করা হয়, যা তৈরিতে সময় লাগে 21 থেকে 35 দিন পর্যন্ত। চাষিরা বলছেন, কৃষি জমিতে এই সার ব্যবহারে মাটির উর্বরা শক্তি বৃদ্ধির পাশাপাশি বাড়ছে ফসলের উৎপাদন। এতে খরচ কমার সঙ্গে রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমছে। আমরা জৈব সার ব্যবহার করে আমাদের খরচ অনেক কমে আসে, কৃষক অনেক লাভবান হয়। আমি হচ্ছি, আমার দেখে আশেপাশের অনেক কৃষকরাও এই জৈব সার ব্যবহার করতেছে। আগে কৃষক পর্যায়ে সীমিত পরিসরে জৈব সার তৈরি করা হলেও এটি এখন লাভজনক ব্যবসা। জেলার শতাধিক কৃষক ও কৃষি উদ্যোক্তা বাণিজ্যিকভাবে এই পেশায় যুক্ত হয়েছেন, যেখানে কর্মসংস্থান হয়েছে কয়েক হাজার মানুষের। স্থানীয় উদ্যোক্তারা বলছেন, কৃষি বিভাগের অনুমোদন ছাড়া স্থানীয় পর্যায়ে উৎপাদিত জৈব সার বাজারজাত করতে পারেন না তারা। এজন্য সরকারি অনুমোদন প্রক্রিয়া সহজ করার দাবি তাদের। আমার এখান থেকে আশপাশে কৃষকরা নিয়ে যাচ্ছে, তারা বলতেছে ভালো এবং খুবই উপকৃত হচ্ছে। আমরা এখানে 15-20 জনের মতন হলো কাজ করি, তা আমাদের রোজগার ডেলি মনে করেন 400-500 টাকায় গিরি, 500 টাকায় গিরি রোজগার বেরোই, আমাদের চলে ভালো এখানে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, জৈব সারের বাণিজ্যিক উৎপাদন বাড়ানো গেলে রাসায়নিক সারের ব্যবহার কমবে। এজন্য কৃষকদের জৈব সার ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তারা। 18টা অপরিহার্য পুষ্টি উপাদান সহ আরও গাছের জন্য যে উপকারী পুষ্টি উপাদান আছে আরও 8-10টা, সেটাও এই জৈব পদার্থ থেকে পাওয়া সম্ভব। এজন্য আমরা কৃষকদেরকে এই জৈব পদার্থ ব্যবহারে উৎসাহিত করছি। বর্তমানে জেলায় 248 জন উদ্যোক্তা বাণিজ্যিকভাবে বিভিন্ন প্রকার জৈব সার উৎপাদন করছে, যেখান থেকে গত অর্থ বছরে উৎপাদন হয় 4500 টন সার। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। এবার দেশের বাইরের প্রসঙ্গ। অবৈধ পথে যুক্তরাজ্যের প্রবেশ ঠেকাতে এবার কঠোর অবস্থানে স্টারমার প্রশাসন। অবৈধ অভিবাসীদের ধরতে যুক্তরাজ্য জুড়েই জোরদার করা হয়েছে আটক অভিযান। বর্ডার সিকিউরিটি বিলেও বড় পরিবর্তন আনতে যাচ্ছে বর্তমান লেবার সরকার। যুক্তরাজ্য থেকে নাইম হাসানের প্রতিবেদন। একের পর এক কঠোর বিধি আরোপ করেও থামানো যাচ্ছে না যুক্তরাজ্যমুখী অভিবাসন প্রত্যাশীদের ঢল। এ অবস্থায় নাগরিকত্ব আইন আরও কঠোর করল স্টারমার প্রশাসন।
নতুন আইন অনুযায়ী অবৈধ পথে যুক্তরাজ্যে পাড়ি জমালে মিলবে না ব্রিটিশ নাগরিকত্ব। এতে করে অবৈধ অভিবাসীদের জন্য বন্ধ হলো সহজ পথে নাগরিকত্ব পাওয়ার সব দরজা। অর্থাৎ শরণার্থী হিসাবে আগে 10 বছর বসবাসের পর নাগরিকত্ব পাওয়ার সুযোগ থাকলেও অবৈধদের জন্য সেই সুযোগ এখন পুরোপুরি বন্ধ। ইলিগালি উইদাউট এনি এন্ট্রি ছাড়া যদি এ দেশে প্রবেশ করে এবং ডেঞ্জারাস জার্নি যদি তারা করে থাকে, যেমন বোটে করে তারা যদি প্রবেশ করে অথবা যদি কোনো লরিতে যদি পালিয়ে লুকিয়ে যারা যদি প্রবেশ করে, তাহলে তাদের অ্যাপ্লিকেশন ফর সিটিজেনশিপ নর্মালি রিফিউজ হয়ে যাবে। নাগরিকত্ব দেওয়ার সুযোগ বাতিল সহ অভিবাসন প্রত্যাশীদের ঢল থামাতে আটক অভিযানও জোরদার করেছে বর্তমান লেবার প্রশাসন। এছাড়াও অবৈধ অভিবাসী মুক্ত যুক্তরাজ্য গড়তে একের পর এক কঠোর ব্যবস্থা নিচ্ছে হোম অফিস কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রের কায়দায় যুক্তরাজ্যেও আটকের মুখোমুখি অবৈধ অভিবাসীরা। অবৈধ অভিবাসীদের কোনো প্রতিষ্ঠান কাজ দিলে আগের চেয়ে আরও বেশি পরিমাণে গুনতে হবে জরিমানার অর্থ। সম্প্রতি বেশ কিছু বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানেও চালানো হয়েছে এমন অভিযান। প্রতিটি ক্ষেত্রে তারা ব্যর্থ হওয়ার ফলে একমাত্র নির্বাচনী কার্ড হিসেবে ইমিগ্রেশনকে তারা ব্যবহার করছে। তারা সারাশি অভিযান চালাচ্ছে, রিফর্ম পার্টিকে আটকানোর জন্য একটা রাজনৈতিক হাতিয়ার এবং রাজনৈতিকভাবে ব্যবহার করবে। এদিকে বর্ডার সিকিউরিটি বিলেও বড় পরিবর্তন আনতে যাচ্ছে লেবার সরকার, যেখানে অবৈধ পথে অভিবাসীদের যুক্তরাজ্যে আসতে সহায়তাকারীদের বিরুদ্ধেও কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। অবৈধ পথে আসা শরণার্থীদের জন্য নাগরিকত্ব আইনে পরিবর্তন আনায় বর্তমানে যুক্তরাজ্যে বসবাসরত প্রায় ৭১,০০০ অভিবাসী বঞ্চিত হবেন ব্রিটিশ নাগরিকত্ব পাওয়া থেকে। অভিবাসন প্রশ্নে তাই এই মুহূর্তে ইতিহাসের সবচেয়ে কঠোর অবস্থানে ব্রিটিশ সরকার। নাইম হাসান, এখন যুক্তরাজ্য। দর্শক, মিথ্যা তথ্য ছড়িয়ে মহাকুম্ভ মেলাকে প্রশ্নবিদ্ধ করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সহ সব বিরোধীরা। আর এমনটাই অভিযোগ তুলে ধরছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলছেন, ইতিমধ্যে পুণ্যস্নান করা ৫৬ কোটির বেশি ভক্তের বিশ্বাসে আঘাত করেছেন তারা। এমনকি ত্রিবেণী সঙ্গমস্থলের দূষিত পানি নিয়ে বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি দাবি করেন, স্নান তো বটেই, পানের জন্য নাকি যোগ্য এই নদীর পানি। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। চরম অব্যবস্থাপনায় ভারতের উত্তরপ্রদেশে চলমান মহাকুম্ভ মেলায় প্রাণ বিসর্জন দিতে হচ্ছে বহু মানুষকে। হতাহতের সঠিক সংখ্যাও ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চলছে। এমনকি ত্রিবেণী সঙ্গমস্থলের দূষিত পানিতে পুণ্য স্নান করতে বাধ্য করা হচ্ছে ভক্তদের। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ বিরোধীদের এমন সব অভিযোগের তীরে বিদ্ধ হচ্ছে ক্ষমতাসীন বিজেপি। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে। সবশেষ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কাঠগড়ায় তুলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে মৃত্যুকূপের সঙ্গে তুলনা করার পর উত্তেজনার পারদ এখন তুঙ্গে। मैं तो बार-बार इस बात को कहता रहा हूं कि आयोजन समाज का है, सरकार पीछे है। মমতা সহ বিরোধীদের এমন অভিযোগ ও সমালোচনার জবাব দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ৫৬ কোটির বেশি মানুষ ইতোমধ্যে পুণ্যস্নান করেছেন উল্লেখ করে তিনি বলেন, সব মিথ্যা প্রচারকে ব্যর্থ করে দিয়ে এভাবেই মহাকুম্ভকে সফল করছেন ভক্তরা। আর তাদের বিশ্বাস নিয়ে মমতা সহ বিরোধীরা খেলছেন বলেও পাল্টা অভিযোগ তোলেন আদিত্যনাথ। भारत की आस्था के खिलाफ या महाकुंभ के खिलाफ कोई भी अनर्गल प्रलाप करते हैं, कोई झूठा वीडियो दिखाते हैं, तो इन 56 करोड़ लोगों की आस्था के साथ एक खिलवाड़ है, भारत की सनातन आस्था के साथ खिलवाड़ है। और मैं विनम्रता से कहूंगा, ত্রিবেণী সঙ্গমস্থলের দূষিত পানিতে পুণ্যস্নান করতে বাধ্য করা হচ্ছে ভক্তদের। বিরোধীদের এমন দাবি উড়িয়ে দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। পরে শোনান রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের প্রকাশিত প্রতিবেদনও, যার পরিপ্রেক্ষিতে দাবি করেন প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমস্থলের পানি শুধু স্নান করার জন্যই না, পানি পান করার জন্য নিরাপদ। संगम और उसके आगे पीछे जो बीओडी है वो 3 या उससे कम है और डिजॉल्व ऑक्सीजन की मात्रा ये 8 और 9 से अधिक पाई जा रही, यानी संगम का जल स्नान करने लायक भी है और आचमन करने लायक भी है। जो लोग इसका दुष्प्रचार कर रहे हैं उन सबको इस बात को देखना चाहिए।
মূলত গেল 29 জানুয়ারি পদদলিত হয়ে মহাকুম্ভ মেলায় অন্তত 40 পুণ্যার্থীর প্রাণ গেলে সমালোচনা ও নানা অভিযোগের আঙুল ওঠে উত্তরপ্রদেশ সরকারের দিকে। গেল শনিবার নয়াদিল্লি রেল স্টেশনে ধাক্কাধাক্কিতে আরও 18 পুণ্যার্থীর প্রাণ গেলে ক্ষমতাসীনদের বিরুদ্ধে সমালোচনা ও অভিযোগের ঝড় তীব্র করে তোলে বিরোধীরা। গেল 13 জানুয়ারি থেকে প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা, যা চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। যুদ্ধবন্ধের আলোচনায় ট্রাম্প রাশিয়াকে যেভাবে প্রাধান্য দিচ্ছেন তাতে ইউক্রেনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে ইউরোপও। বিশেষজ্ঞদের আশঙ্কা, ট্রাম্পের কূটনৈতিক চালে অস্বস্তি রক্ষার ডামাডোলে পড়বে ইউরোপের দেশগুলো। যদিও মার্কিন গণমাধ্যম বলছে ইউরোপকে ছাড়াই প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার সাথে যুদ্ধবিরতি আলোচনা শুরু করবেন। এটি আগে থেকেই জানত কিয়েভ। ফলে ইউরোপের স্বার্থ রক্ষার ভার পরোক্ষভাবে হলেও ইউক্রেনকেই নিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন সতীর্থ কর্মকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর একের পর এক ধাক্কা খাচ্ছে ইউক্রেন। যুদ্ধবিরতির আলোচনায় কিয়েভকে সম্পূর্ণ অগ্রাহ্য করার পর গেল মঙ্গলবার ইউক্রেনীয় প্রেসিডেন্টের বিরুদ্ধে আরও মারাত্মক অভিযোগ তোলেন ট্রাম্প। দাবি করেন রাশিয়ার সাথে ইউক্রেন নিজেই স্বপ্রণোদিতভাবে সংঘাতে জড়িয়েছে। যুদ্ধকে দীর্ঘায়িত করা এবং এতে হতাহতের দায়ভার ইউক্রেনকেই নিতে হবে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেন যুদ্ধ বন্ধে মঙ্গলবার প্রথমবারের মতো সরাসরি বৈঠক করেছেন মার্কিন ও রুশ পররাষ্ট্রমন্ত্রী। যুদ্ধবিরতির আলোচনার এক পর্যায়ে ইউরোপীয় ইউনিয়নকে অন্তর্ভুক্ত করা কিংবা প্রয়োজনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে পুতিনের বৈঠক। মস্কো ওয়াশিংটন সংলাপের পর এ ধরনের ইতিবাচক খবর সামনে আসলেও বিশ্লেষকরা বলছেন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এগুলো কোনো গুরুত্ব বহন করে না। যে কোনো মূল্যে যুদ্ধবিরতি কার্যকর করেই ছাড়বেন তিনি। যদিও সিএনএনের বিশ্লেষণ বলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের এই তাড়াহুড়োর খেসারত দিতে হবে খোদ ইউক্রেনকেই। আর অস্তিত্ব সংকটের পাশাপাশি ইউরোপের দেশগুলোর ভাবনার কারণ হতে পারে আঞ্চলিক নিরাপত্তা। সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মতো বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের নজরও নোবেল শান্তি পুরস্কারের দিকে। বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন এ কারণে ক্ষমতা গ্রহণের 1 মাস যেতে না যেতেই সর্বশক্তি নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়েছেন মধ্যপ্রাচ্য ও ইউরোপে যুদ্ধবিরতি কার্যকর করতে। যদিও বিশ্লেষকদের দাবি মার্কিন প্রেসিডেন্টের গতিবিধি নিয়ে স্পষ্ট ধারণা থাকায় ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগেভাগেই ট্রাম্প প্রশাসনের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে যাচ্ছেন। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন বলছে কূটনীতির এই খেলায় এখনো পিছিয়ে আছে ইউরোপের কর্তা ব্যক্তিরা। তবে ইউরোপের হয়ে এই লড়াইটিও লড়তে হবে ইউক্রেনকেই। পাশাপাশি যুদ্ধবন্ধের যে তোড়জোড় দেখা যাচ্ছে আগামী কয়েক সপ্তাহে তা ভিন্ন দিকে মোড় নিতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। As far as Europe, it's definitely going to have to be the lead diplomatic and military voice for Europe for the future. It's the country that's the most combat experience as far as what Russia has done, and with all these other countries seriously worried, seriously fearing about what Russia would do were the allies of Ukraine to give it up. And I direct you to Secretary Rubio's comments yesterday when he said exactly that. This is just the first step in a process that could go awry in any directions in the coming weeks and months. যদিও সংশ্লিষ্টরা মনে করছেন চলমান এই আলোচনার সবশেষ অগ্রগতি নির্ভর করছে ট্রাম্প পুতিন বৈঠকের ওপর। বৈঠকের বিষয়ে অনেক আগেই ইতিবাচক মনোভাব দেখিয়েছে ক্রেমলিন। তবে যুদ্ধবিরতির আলোচনায় ইউক্রেনীয় প্রেসিডেন্টের কোনো অংশগ্রহণ থাকবে কিনা বা সমঝোতার কোন পর্যায়ে এসে যোগ দেবেন ইউরোপের নেতারা সে প্রশ্ন থেকেই যাচ্ছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শেষ করছি এখন বাজার। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। পলি জমে মাতারবাড়ি বন্দর চ্যানেলের গভীরতা কমায় জাহাজ ফিরতে সমস্যা, 4 বছরেও নির্মিত হয়নি টার্মিনাল। রাজধানীতে প্রতিনিয়তই বাড়ছে ইমারত, খোলা জায়গার অভাবে বিষণ্ণতায় ভুগছে নগরবাসী, শিশুরা হারাচ্ছে নির্মল শৈশব। যারা যত বদ্ধ স্পেসে থাকবে তাদের কিন্তু মনোবিকাশের জায়গাটা কম হবে। জালিয়াতি করে 3 প্রতিষ্ঠানে ম্যাটসের 193 শিক্ষার্থীর ভর্তি, জড়িত খোদ সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক ইমরুল দম্পতি। এবং টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু আজ, প্রথম ম্যাচে প্রতিপক্ষ ভারত, ভালো করার প্রত্যাশা শান্তদের।
প্র্যাকটিস ম্যাচ, ওইখানে আমরা অনেক কিছু দেখেছি, সবাইকে বোলিং বা ব্যাটিং করার সুযোগটা দেওয়া হয়েছে। সো ইন জেনারেল প্র্যাকটিসের জন্যই করা। সো আমার মনে হয় না খুব বেশি একটা ইফেক্ট পড়বে। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে হলে ভিজিট করতে হবে www.facebook.com/tv.এখন এবং ইউটিউব এখন টেলিভিশন দেখতে ভিজিট করতে হবে youtube.com/c/echontv।